দেখছি এই আলোচনা থেকে যে বিশেষ কিছু কিছু জিনিস উঠে আসছে, যে এক নম্বর হচ্ছে আমাদের এখন সেকশন 377 আর নেই। আবার একই সঙ্গে 2019 সালে তুমি বলছো যে ট্রান্সজেন্ডার পার্সনস অ্যাক্ট এসছে। এবার এইখানে যেহেতু আর একটা সাব ক্যাটেগরি ঢোকানো হয়েছে, তাই তো, তো সেই ক্ষেত্রে সিসজেন্ডার উইমেন যারা নয় তাদের প্রোটেকশনটা কি সত্যি, মানে তারা সত্যি প্রোটেক্টেড আন্ডার দিস অ্যাক্ট? তারা কি পুরোপুরি প্রোটেকশন পাচ্ছে নাকি আরও স্কোপ আছে? দেখো, যদি আমরা ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলি তাহলে কিন্তু জেন্ডার বা সেক্স নির্বিশেষেই নট সেক্সুয়াল অফেন্স বাট ফিজিক্যাল অফেন্স, সেটার জন্য ফিজিক্যাল ভায়োলেন্সের জন্য অ্যাসল্ট ইত্যাদি প্রভিশন কিন্তু এখনও নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা এসছে সেখানেও আছে, যেগুলি জেন্ডার বা সেক্স বেসড ভায়োলেন্স নয়। কিন্তু যখনই আমরা সেক্সুয়াল ভায়োলেন্সের কথা বলছি, যেটা আমরা কিছুক্ষণ আগেও ডিসকাস করেছি, যে সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে আ ভিকটিম ক্যান অনলি বি সিসজেন্ডার ওম্যান ইভেন টিল নাও, তাহলে যদি কোনো ট্রান্সজেন্ডার ওম্যান বা কোনো ট্রান্স ম্যানদের আগেনস্ট, যদি তাদের আগেনস্টে কোনো সেক্সুয়াল ভায়োলেন্স হয়, তাহলে তাদের কাছে কিন্তু এই অ্যাক্ট 2019-এর অ্যাক্টটি আছে, যেটির আন্ডারে তারা সেকশন 18 ক্লজ ডি এর আন্ডারে কিন্তু এই ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, ফিজিক্যাল ইমোশনাল অ্যাবিউজ এগুলি কাভার্ড রয়েছে। কিন্তু এই প্রভিশনটির ক্ষেত্রে কিছু ডিবেট হয়েছে, যেটাতে বলা হচ্ছে যে এই প্রভিশনের আন্ডারে যে ম্যাক্সিমাম পানিশমেন্ট টেনিওর সেটা কিন্তু 2 বছর, এবং এটাকে যদি আমরা রেপের পানিশমেন্টের সঙ্গে কম্পেয়ার করি বা পাশাপাশি রেখে দেখি, তাহলে কিন্তু বলা যেতে পারে যে সময়সীমাটা সেটা কিন্তু অনেকটাই কম। তাহলে আমরা বলতে পারি যে একজন সিসজেন্ডার ওম্যানের আগেনস্টে সেক্সুয়াল ভায়োলেন্স যেভাবে ভারতীয় লিগাল সিস্টেমে প্রোটেক্টেড, সেইভাবে পানিশমেন্টের সময়সীমাটা কিন্তু ট্রান্সজেন্ডার ওম্যান বা ট্রান্সজেন্ডার ম্যানের আগেনস্টে ততটা এখনো অবধি দেওয়া নেই। সেটা হয়তো আমেন্ড করে কিছুটা বাড়ানো হলে ডিসক্রিমিনেশনটা আরও কমানো সম্ভব হবে। আমরা একদম শেষ বিভাগে চলে এসেছি এই আলোচনা। তো এই শেষ বিভাগে আমার সপ্তদীপাকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো সেম সেক্স ম্যারেজ নিয়ে অনেক রকম কথাবার্তা বলছি আজকাল, এবং শুধু ভারতবর্ষে না, বিভিন্ন দেশে এই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো তুমি সপ্তদীপা একটু আমাদের দর্শকদের যদি এই বিষয়ে বলো, কারণ আমরা এরকম শুনেছি যে রিসেন্ট পাস্টে একটা জাজমেন্টও এসছে সেম সেক্স ম্যারেজ নিয়ে, তো সেটা নিয়ে তুমি একটু জানো। দেখো, সেম সেক্স ম্যারেজ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই রিসেন্ট যে সুপ্রিম কোর্ট জাজমেন্টটি এসছে সেটি হচ্ছে সুপ্রিয় চক্রবর্তী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসটিতে জাজমেন্টটি এসেছে, এবং এই জাজমেন্টটিতে সেম সেক্স ম্যারেজকে লিগ্যালিটি দেওয়া হয়নি। কিন্তু এটি হয়তো এইভাবে শুনে মনে হতে পারে যে কেন এই লিগ্যালিটিটা আমাদের জুডিশিয়ারি দিল না, কিন্তু এটাকে যদি আমরা একটু ডিসকাস করে দেখি তাহলে বোঝা যাবে যে এই কেসে কিন্তু বলা হয়েছিল, ক্লেম করা হয়েছিল যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যে অ্যাক্টটি রয়েছে, যেটির আন্ডারে যে কোনো রিলিজিয়নের মানুষ একে অন্যকে বিয়ে করে থাকে, সেই অ্যাক্টের আন্ডারে এটা বলা হয়েছিল যে সেম সেক্স কাপলসদের ম্যারেজকেও লিগাল স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কোনো অ্যাক্ট তখনই স্ট্রাইক ডাউন করা যেতে পারে জুডিশিয়ারির কোনো জাজমেন্টের মাধ্যমে যখন সেটা কনস্টিটিউশনকে ভায়োলেট করছে, ঠিক যেভাবে আমরা সেকশন 377কে কিন্তু স্ট্রাইক ডাউন করেছিলাম বা রিড ডাউন করেছিলাম। কিন্তু এটাতে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে এটা জানিয়েছে যে ম্যারেজ আমরা যেটাকে বলে থাকি সেটা একটি সোশ্যাল ইনস্টিটিউশন, কিন্তু রাইট টু ম্যারিকে আমরা কোনো ফান্ডামেন্টাল রাইট বলতে পারি না। তাই জন্য কোনো অ্যাক্টে যদি সেম সেক্স কাপলসের ম্যারেজকে স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে সেটাকে অ্যান্টি কনস্টিটিউশনাল বলে আমরা কিন্তু সরিয়ে দিতে পারি না। সেটা লেজিসলেচার বা পার্লামেন্টের দায়িত্ব যে সেই অ্যাক্টকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে আমরা কিন্তু সেম সেক্স কাপলকে ইনক্লুড করতে পারি। এবং এই জাজমেন্টেই সুপ্রিম কোর্ট কিন্তু এটা রেকগনাইজ করেছে যে কুইয়ার কাপলস যারা রয়েছেন, সেম সেক্স কাপলস যারা রয়েছেন, তাদের কিন্তু সমান অধিকার আছে যে তারা দুজনে মিলে একটি ইউনিয়নে আবদ্ধ হবে।
কিন্তু এই ইউনিয়নটিকে আমরা সোশ্যালি ম্যারেজ বলতে পারি কিনা সেটা আমরা কিন্তু কোনো লয়ের মাধ্যমে বা কোনো অ্যাক্টের মাধ্যমেই চেঞ্জ করতে পারি। সেটা কোনো জাজমেন্টের মাধ্যমে এই নতুন চেঞ্জটি করা ইনস্টিটিউশনালি নট পসিবল বাই জুডিশিয়ারি। তার কারণ হচ্ছে আমরা খুব সেপারেশন অফ পাওয়ার প্রপারলি আমরা ইন্ডিয়ায় ফলো করি। কিন্তু এই জাজমেন্টের আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যে এই জাজমেন্টে একদিকে যেমন কুয়ার পার্সনসদের অনেক রাইট কিন্তু তুলে ধরা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে তাদেরকে কোনো সেক্স সার্জারি বা কোনো থেরাপিতে ফোর্স করা যাবে না বা অ্যাবিউজিভ ফ্যামিলির কাছে যাতে তাদের ফিরে যেতে না হয় স্টেটকে সেই ধরনের অ্যাকশন নিতে হবে বা তাদের যে রাইটফুল রাইট বা এন্টাইটেলমেন্ট রয়েছে একসঙ্গে থাকার সেম সেক্স কাপলসদের, সেটার প্রতি স্টেটের যে কর্তব্য নতুন অ্যাক্ট আনা বা কোনো ওয়েলফেয়ার মেজার্স আনা, সেটাও কিন্তু এখানে জাজেসরা হাইলাইট করেছেন। কিন্তু আরেকটি ইস্যু এই জাজমেন্টে উঠে এসেছিল, সেটা হচ্ছে রেগুলেশন 5(3) অফ কারা গাইডলাইন্স। কারা গাইডলাইন্স হচ্ছে আমাদের অ্যাডপশন করতে সাহায্য করে, কোনো বাচ্চা যখন আমরা অ্যাডপ্ট করতে চাই একজন কাপল। তো এই 5(3) এর আন্ডারে কিন্তু আনম্যারিড বা কুয়ার কাপলস সেম সেক্স কাপলসদের কিন্তু অ্যাডপশন করতে একটি বাধা কথা বলা আছে, তারা কিন্তু অ্যাডপ্ট করতে পারেন না। তো এই কেসে এটাও ক্লেম করা হয়েছিল যে এই প্রভিশনটা কি আদৌ আনকনস্টিটিউশনাল, কারণ আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করেছি যে রাইট টু ইকুয়ালিটি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কনসেনসাস বা সেম ওপিনিয়নে পৌঁছতে ডিফিকাল্টি